নমস্কার, ইটিভি নিউজ বাংলা আপনাদের স্বাগত। আনকাট সেগমেন্টে আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয়। আর আজ আমাদের অতিথি অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রথমে জানবো, এই রুদ্রনীল আর কি নামটা কি ভেবে চিন্তে দিয়েছিল? মানে তুমি যেভাবে কথা বলো, মানে রুদ্র মূর্তি বলছি তো মাঝে মধ্যে, মানে এরকমই শিব যেমন, কিন্তু ভেবে চিন্তে নাকি বলো না, যেটা আসে সেটাই বলে দাও। না, ভেবে চিন্তেই বলি। আমি ভুল হই আর ঠিক হই, আমি আমার ওপর দিয়ে একটা করে ঘটনাকে মাপি, আমার মনে হয় যে এটা ঠিক বা এটা ভুল, তাই সেই অনুযায়ী যেটা থাকে ঘাড় 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 করে বলে দিই আর কি। তো রুদ্রনীল ঘোষ সদ্য একটা ছবি বেরিয়েছে, অবশ্যই কে। অনেকে যা তোমার খুব সুমান দেয়, তারা বলছে অ্যাকচুয়ালি রুদ্রনীল ঘোষ বুঝতে পারছে না আইডেন্টিটি, সেজন্য বলেছে কে। যে ইন্ডাস্ট্রি যিশুকে অপয়া বলে 19 বছর ছড়িয়ে রেখে দেয়, তারপর হঠাৎ করে যিশু বলে সব ছবিতে হাঁ হাঁ করে নিতে থাকে, সেই ইন্ডাস্ট্রির কোনো। আর বাকি তার নামে যে কথাবার্তা বলো, এগুলো হচ্ছে যাদের কাজ নেই তাদের কাজ। আমি একজন অভিনেতা, আমি আমার অভিনয় করতে গিয়ে পরিষ্কার দর্শকের সময় নষ্ট করছি কিনা বা প্রচণ্ড জঘন্য অভিনয় করলাম কিনা, সেই বিষয়ে যদি আমাকে কেউ গালাগাল দেয় আমি সেইটা নেব। এরকম কোনো ছবি দেখে তোমার নিজের মনে হয়েছিল দেখে যে অভিনয়টা একদম ভালো করি? এই তো রিসেন্ট একটা ছবিতে আমার মনে হয়েছিল, আমার খুব আবেগ দিয়ে ভুল বুঝিয়ে ছবিটাতে নেওয়া হয়েছিল, ছবির চরিত্রটাই ভালো করে তৈরি হয় না। আমার বন্ধু রাজা চন্দ, কেলোর কীর্তি বলে একটা ছবি, আমার কয়েকজন দর্শক তারা বললেন কেন যে আপনি এসব করতে যান বললেন, বেশ করেছে আমাকে বলেছে, গালাগাল দিয়েছে, কারণ আছে আমি কেন সত্যি এটা করতে যাবো কেন, ঠকেছি, কি আর করা যাবে। এই যে তোমার মানে সম্পর্ক ভালো, তাদের সঙ্গে যখন ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে, বহু উদাহরণ আছে তোমার। মানে আমি পরম তো আছি, সবাই জানে পরম আছে, ইভেন বুদ্ধদেব দাশগুপ্ত। যদি পিঠ চাপড়া চাপড়ি করে যদি চলে কেউ, যদি বন্ধু আসলে না হয়, তো তাহলে সব ভালো সব ভালো সব ভালো বলে। একটা মানুষের যদি সব ভালো হয়, তার মানে সে জালি নাম্বার 1। একটা সময় তো গেছে, তোমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, তো কিরম দেখো? আমি প্রথম কথা হচ্ছে যে বুদ্ধদেব দাশগুপ্তর কথাটা একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে শ্রদ্ধেয় পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, তিনি আমাকে ডেকে পাঠান তার লেখা একটি সিনেমা, যেটি এই মুহূর্তে নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনয় করছেন, তাতে সেই চরিত্রে উনি আমায় কাস্ট করেছিলেন। এবং সেই সময় আমার চ্যাপলিন বলে ফিল্মটা শুটিং সামনে ছিল, কিন্তু যেহেতু উনি একটু দীর্ঘ দিন একটু বেশি সময় নিয়ে শুটিং করতে ভালোবাসেন, তাই উনি বলেছিলেন চ্যাপলিনকে একটু পিছিয়ে দিতে। তারপর হঠাৎ করে উনি অ্যাডভান্সও দেন। আমি বাড়িতে বসে আছি, শুটিং টুটিং পিছিয়ে, হঠাৎ করে আনন্দবাজার কাগজ পড়ে জানতে পারি যে ওই চরিত্রে উনি কাস্ট করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। এবং তখন আমি রেগে গিয়ে চিৎকার করে স্ট্রেটলি কথা বলেছিলাম, কারণ উনি মিথ্যাচার করেছেন। বয়স হয়েছে, ভুল করতেই পারেন একজন মানুষ। কে কতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, কার ব্যাংকে কত টাকা, বা কে কোন গাড়ি চড়ে ঘোরে, এটা দিয়ে কখনো একটা মানুষ তিনি সৎ না অসৎ এটার বিচার হয় না, আমি বিশ্বাস করি। আমার মনে হয়েছে যে আমাকে যখন বলা হয়েছিল, তখন বলা হয়েছিল, এবং তারপর কাহানি ফিল্মটা রিলিজ করে, এবং সাডেনলি আমার ধরনের চেহারার, আমার ধরনের একটা ধরন থাকে তো অভিনয়, সেই ধরনের একজন অভিনেতার মধ্যে নওয়াজউদ্দিন সিদ্দিকীও পড়েন। এবং সেটার জন্য উনি যে চরিত্রায়ন আমার থেকে পেতেন, উনি নওয়াজের থেকেও পেতেন, কিন্তু নওয়াজউদ্দিন সিদ্দিকী যেহেতু ন্যাশনাল স্টার হয়ে গেলেন হঠাৎ করে, তাই ওনার ফিল্মের স্বার্থের জন্যই উনি এই অন্যায়টা করলেন এবং কাগজে একটা মিথ্যে কথা লিখলেন যে অনেক ভেবে রুদ্রনীলকে কাস্ট করেছিলাম, কিন্তু অনেক ভেবে দেখলাম যে ও নিজেকে বড্ড বেশি ওভার এক্সপোজ করে ফেলেছে। এই পরিচালকই তো তুমি যে সময় অ্যাক্সিডেন্টে যখন তোমার সাথে, ওটা তো ডিসপিউট ম্যানেজমেন্টের কাজ, ওনারা ওটা শিখেই বড় হয়েছে। জুতো মেরে গরুদান পোষায় নাকি? মিথ্যে কথা বলেছিলেন কেন? এখন ছবিটা রিলিজ করছে না, তো কি মনে হয়? আমার কিছুই মনে হয় না। যারা এই ফিল্মের জন্য পয়সা দিয়েছিলেন তারা আমার চেনা। আমাকে তারা প্রথমেই এসে আমার সঙ্গে যখন পরিচয় হয়, তারা এসে বলেছিলেন যে आप वो रोल क्यों नहीं किए रुद्रनील जी? एक फिल्म की हम लोग एक फिल्म प्रोड्यूस किया, उसका फिनांस किया, और उस फिल्म का जो किरदार है मेन रोल का नवाजुद्दीन जी ने किया, लेकिन बंगाल से तो आप कर सकते थे वो रोल। तब मैं बोलूँ क्या नाम है उस फिल्म का? बोला अनवर का किस्सा। তারপর আমি বললাম বুদ্ধবাবুর কিস্সা। নেক্সট কিস্সায় আমরা যাব। আমার ওনার ওপরে কোনো রাগ নেই, উনি ভুল করেছেন, আমিও ভুল করি 10টা। উনি 4টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ভালো ভালো ছবি বানিয়েছেন বলে উনি মিথ্যে বলবেন না বা উনি ভুল করবেন না, এটাও হয় না। আর এটা যেটা তুমি চ্যাপলিনের কথা তুললে এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীর কথা তুললে, নওয়াজউদ্দিন সিদ্দিকী যে ধরনের চরিত্র করে থাকেন এবং
হাইট বলো, চেহারা বলো, রং বলো, কোথাও তোমার সঙ্গে সেগুলোও অনেকটাই মেলে। তো উনি এত লিড রোল পাচ্ছেন, তোমাকে মানে লিড রোল নিয়ে ভাবতে সমস্যাটা কোথায়? এটা আমি তো ঠিক করবো না, এটা চন্দন সেনরা পায়নি, খরাজ মুখার্জিরা পায়নি, রজতাভ দত্তরা পায়নি, রাজেশ শর্মা বাংলায় পায়নি বলে এখন সে বম্বে গিয়ে বিখ্যাত। সো দে আর মাচ মোর ব্রিলিয়েন্ট অ্যাক্টর দেন মি। যে তারা পায়নি, আমি তো তাও এটুকু হলেও পেয়েছি। মানে কমার্শিয়াল ছবি যেমন ক্ষেত্রে হরনাথ চক্রবর্তী আমাকে নিয়ে প্রথম বানিয়েছিলেন রিফিউজি। আই ক্যান বেট, আমি এই মুহূর্তে এখনও দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে পারি এনিবডি ডু দ্যাট রোল। ওই চরিত্রটা তো পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত লেখাই হয়নি। আমার মনে হয় যে শ্রদ্ধেয় নওয়াজুদ্দিন সিদ্দিকীও করতে পেরেছেন কিনা আমি জানি না। হিন্দির ক্ষেত্রে যেটা খুব সুবিধা হয়, হিন্দিতে কোনো একটি সিনেমায় খুব ভালো যদি কেউ পারফরমেন্স করেন, সে সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির প্রয়োজনীয় শিল্পী হয়ে ওঠে। আমাদের এখানে এখনও 6 ফুট লম্বা কিনা, তার নাক একটু টানা টানা কিনা, ফর্সা হলে তো আরও ভালো হয়, এই ধারণাটাই চলছে। অথচ এই পরিচালক বা প্রযোজকরা কিন্তু ফেস্টিভ্যালে ছবি দেখে গিয়ে তার্কবস্তিক গদার ফদার নিয়ে প্রচুর আলোচনা করেন। আমি একটু আগে বলছিলাম না যে আমার ওই বুদ্ধবাবুর আনোয়ারা কিসসা, সেটা নিয়ে যে রাগটা হয়েছিল সেই সময়, যন্ত্রণা হয়েছিল, কষ্ট পেয়েছিল, যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা কি এরকম? যারা যত বিখ্যাত মানুষ মানুষের জীবন নিয়ে বোধ নিয়ে ছবি বানান, তাদের নিজস্ব বোধটা তাহলে কোথায়? খারাপ। তারপর আমার মনে হয়েছিল যে কোনো একজন মানুষ, সে হয়তো কোনো একটা সার্কামস্টেন্সের মধ্যে পড়ে, বা হয়তো তার হয়তো কোনো বিষয়ে গন্ডগোল আছে বা ওই সময় ঘটেছিল, তা বলে বাকিটা সবসময় খারাপ এটা নয়। তুমি ডেস্টিনিতে বিশ্বাস করো? আমি ডেস্টিনিতে বিশ্বাস করি, পরিশ্রমে বিশ্বাস করি। প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতে গেলে কোয়ালিটি প্লাস স্ট্র্যাটেজি ইজ ইকুয়াল টু সাকসেস। আর তুমি কি সাকসেসফুল নিজেকে? যদি আমার মানে হয়, আমার মানে সাকসেস হচ্ছে যে আমি যেটা চাই আমি প্রায় তার কাছে পৌঁছচ্ছি। যদি সেটা যদি সাকসেসের মানে হয়, তাহলে ইয়েস আই এম সাকসেসফুল, কারণ আমি যতটুকু যা যা চেয়েছি আমি তার ঠিক কাছাকাছি পৌঁছচ্ছি। আমি কখনো চাইনি আমার একটা সমুদ্র হোক। মানে সেটা তোমার শুধুমাত্র প্রফেশনাল লাইফ নিয়ে নিশ্চয়ই? হ্যাঁ, তাই তো। যেহেতু তুমি অভিনেতা, সেটা প্রফেশনাল, কারণ অনেকের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু শোনা যায়, তোমার সম্পর্কেও শোনা যায়। খুব দোষ গুণে বললাম, আমরা খুব সাধারণ মানুষ, তো আমার জীবনেও 10টা সম্পর্ক আছে, ভাই বোনের ঝগড়া আছে, গার্লফ্রেন্ডের সঙ্গে অশান্তি থাকবে। 17 বছর তো হয়ে গেল, তো এই হাওড়ায় থেকে তারপর এখানে আসা, অভিনেতা হওয়ার ইচ্ছেটা কীভাবে আসা? এবং আমি দেখছি 96 থেকে জগৎটাকে, আমার কখনো কোনো দিন সো-কল্ড রূপলির পর্দা বা এই ওয়ার্ডটা, এই কথাগুলো সম্পর্কে আমার কোনোদিন কোনো উইকনেস ছিল না। আমি ছবি আঁকতাম, সেখান থেকে থিয়েটার করতাম, ক্লাস 8 থেকে টানা থিয়েটার করতাম। হাওড়ায় আমার পদক্ষেপ বলে একটা দল ছিল, হাওড়া বাণীনিকেতন মঞ্চ একমাত্র গরিবের একাডেমি অফ ফাইন আর্টস বলা যেতে পারে হাওড়ায় সে সময় ছিল। তো ওখানে থিয়েটার করতাম, এবং ভালো অভিনয়টা কেমন, ভালো ডিরেকশনটা কেমন, সেটার জন্য কিন্তু তখন সেকেন্ড ব্রিজ হয়নি, 2 ঘন্টা জার্নি করে ওই হাওড়া রামরাজতলা সাঁতরাগাছি থেকে এসে পৌঁছতাম রবীন্দ্র সদন একাডেমি চত্বর। এবং ওখানে যেটা আমাকে সবথেকে বেশি ইন্টারেস্ট ক্রিয়েট করায়, সেই সময় সকল টেলিভিশনকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলছে, সিনেমাটা অখাদ্য ছিল সেই সময়। বেশ কিছু অ্যাক্টর ছিল, চন্দন সেন, খরাজ মুখার্জি, কৌশিক সেন, রজতাভ দত্ত, শান্তিলাল মুখার্জি, রাজেশ শর্মা। তো আমি এদেরকে একাডেমি রবীন্দ্র সদন চত্বরে দেখতাম যে এরা থিয়েটারও করতো ফাটিয়ে, আড্ডাও মারছে কি ক্যাজুয়ালি, আলোচনাও করছে খুব সাধারণ বিষয় নিয়ে। তো আমার মনে হয়েছিল যে ভালো অভিনয় করতে গেলে বোধহয় কোথায় একটা সহজ জীবনযাপনেরও মানুষ হতে হয়। তারপর কোনো একটি বাংলা দূরদর্শনের ধারাবাহিক চলতো, সেখান থেকে একটা প্রায় জুনিয়র আর্টিস্টের মতো 2 লাইনের রোলে আমার কাছে একটা অফার আসে। আমি কাকে নিয়ে একটা মজা করছিলাম, আমাদেরই একজন ছিল, সে প্রচণ্ড মদ খেয়ে এসে সিনেমার কথা বলতো। তো সে কিরম করে এটা করে আমি করে দেখাচ্ছিলাম, তো সে দূর থেকে দেখতে গিয়ে আমাকে বললো, এই শোন, কোথায় করিস? আমি বললাম যে হ্যাঁ, কালকে ইন্দুপুরি চলে আয়। বললাম কি চলতে? চলে না বলছি। আজকে আমি যা, আমার মনে হয় তার ফিতে কাটাটা ওখান দিয়েই হয়েছিল। অ্যান্ড আই ডু বিলিভ কি 2 লাইন বলে, ছোট বলে কোনো কিছু হয় না। ইফ ইউ আর এ গুড প্লেয়ার, আমি মাঠে 5 মিনিট নেমেই গোল করতে পারি।
সেই জন্য কি তুমি এমন অনেক চরিত্র করো যেগুলো খুব ছোট? হ্যাঁ, কিচ্ছু যায় আসে না আমার, এখনো করো? কিচ্ছু যায় আসে না। শাশ্বত চ্যাটার্জি দীর্ঘদিন ধরে ভালো মানের অভিনয় করে যাচ্ছেন। ভালো মানের কাজ করার পরেও শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে বিন্দুমাত্র ভাবেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। যেই শাশ্বত চট্টোপাধ্যায় ছোট একটি চরিত্র যেই কাহানিতে করলেন, যেই কাহানি ফিল্মটা হিট করলো, সঙ্গে সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শাশ্বত চট্টোপাধ্যায় কোথায় ছিলে লক্ষ্মী ছেলে বলে হঠাৎ করে তাকে নিয়ে সিনেমা বানাতে ঝাঁপিয়ে পড়লো। একদিন ধরে ঘুমোচ্ছিলে, চোখে চশমা পড়েছিলে, দেখতে পাওনি? এটা একটা ইন্ডাস্ট্রির অভ্যেস। রুদ্রনীল ঘোষের মধ্যে আরেকটা যেটা মানে কাছের লোকেরাই বলে থাকে যে রুদ্রনীল ঘোষ অভিনেতা অবশ্যই, কিন্তু অনেক সময় সে স্টার হওয়ার চেষ্টা করে। আমি স্টার অ্যাক্টর, তো অসুবিধে কোথায়? আমি জানি না, এদেরকে আমি নিঃসন্দেহে নিরিদে ছাগল বলতে পারি, আমার কোনো অসুবিধা নেই। যারা এই কথা, এদেরকে আরে দুদিন পর এই ছাগলের বাচ্চারা তো লতা মঙ্গেশকরকেও বলবে যে না দেখতে ভালো না, ওকে কি গায়িকা কি করে হয়, ছিছি। এদিকে নওয়াজুদ্দিনকে দেখে ল্যাজ নাড়বে। আমার এদের জন্য মায়া হয়। এবার আমি একটা দুটো করে শব্দ বলবো, ধরতে পারো ওয়ান লাইনে, তোমাকে উত্তর দিতে হবে। ওয়ার্স্ট ক্রিটিসিজম? একদম প্রথম যখন আমি সিরিয়াল করেছিলাম সেই সময় একদম প্রথম কোনো একটি টেলিফিল্ম অভিনয় করতে যাই, এবং সেই সময় একজন টেলিভিশনের পপুলার একজন হিরোইন, আমি যখন মেকআপ রুমে ঢুকি তখন সে আমার সামনে পরিষ্কার বলেছিল, বাবা এই কালো ছেলেটা আমার হিরো, ওয়াক থু, আমার ঠিক সামনে বসে, আমি তখন মেকআপ করছি। কষ্ট পেয়েছিলাম সেই সময়। বেশি দূর যায়নি, ঠিক 3 বছর পর রুদ্রনীল ঘোষকে যে 600 মেয়ে আই লাভ ইউ বলে SMS পাঠাতো, তার মধ্যে ওই মেয়েটি পড়েছিল। সে এখন কি করছে? সে এখন বিভিন্ন টেলিভিশন সিরিয়ালে মা বা বৌদি সাজে। আমি তার কেরিয়ারের সফলতা কামনা করছি। ওয়েল সেড, ওয়েল সেড। প্রেম? আমি যদি খুচরোগুলো বাদ দিই, আমি টোটাল প্রেম করেছি ঠিকঠাক 5টা মতো। যৌনতা? যৌনতাটা খুব এসেনশিয়াল একটা ফ্যাক্টর, অন্তত হিউম্যান লাইফের ক্ষেত্রে। আমাদের ইন্ডাস্ট্রিটার উপরে ক্যামেরা অ্যান্ড লাইট অ্যান্ড উপরের মেকআপের গ্ল্যামারটা এতটাই বেশি বলে আমাদের দিকে ফোকাসটা আসে। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমার মোবাইলে আমি যদি চ্যাট ঘাঁটি, ঠিক আমার ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে যে সমস্ত ভদ্র মেয়ে বা ভদ্র মহিলারা রয়েছেন, তারাই কিন্তু চুমু এবং বিভিন্ন শোয়া বসার প্রপোজালস তারা অনেক বেশি দেন, আর বাজারের লোকেরা আলোচনা করে কিন্তু আমার ফিল্ম ইন্ডাস্ট্রির মেয়েদের নিয়ে। আমার ফিল্ম ইন্ডাস্ট্রির মেয়েরা কাজে অনেক বেশি বিজি, আর যদি দুষ্টু হয়ে থাকে তো তাহলে আমার ফিল্ম ইন্ডাস্ট্রি নার্সিংহোম নয়, এখানে কোনো বাচ্চা জন্মায় না, আমার সমাজে জন্মায়, এটা এখানে কাজ করতে আসে। যদি কেউ এখানে এসে বদামি করে, সে বদামিটা শিখেই এসছে, এখানে এসে শেখেনি। বিয়ে? আমার কাছে না যেটা হয়, এটা কি, আমার ছোটোবেলা থেকে বেশ কিছু বন্ধু বান্ধব ছোটোবেলায় বিয়ে করেছে, কেউ 30-এর পর, কেউ 35-এর পর, এরম হয়েছে। আমি না, নমস্কার, আসুন আসুন আমার বিয়েতে খেয়ে যান, আমার তারপরেই কিন্তু আমি বলি কেন বিয়ে করলাম, এত টাকার ডিভোর্স, আমি না এটা শুনতে ভালো লাগে না। তনুশ্রীর সঙ্গে তো তুমি বিয়ে করবে বলে জানিয়ে দিয়েছিলে। হলো না, কারণ তনুশ্রীর সঙ্গে আমার প্রেমের থেকে না আমার বন্ধুত্বের সম্পর্কটা অনেক বেশি মানে টাইট ছিল। বাট হ্যাঁ, আমি ডেফিনেটলি এই কথাটা বলবো যে তনুশ্রীর মানে বিয়ে করার মতো মেয়ে। লিভ ইন? আমি এই লিভ ইন অ্যাকচুয়াল যারা করছে, আমি তাদের ঘরে ঢুকে গিয়ে কখনো দেখে আসিনি যে সকাল থেকে রাত অবধি হাজব্যান্ড ওয়াইফের মতোই ঝগড়া হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া অশান্তি যদি না হয়, বাড়ির চালেতে যদি কাক না বসে পায়রা বসে, আমার সে বিয়ে সম্পর্কে সন্দেহ আছে গুরু। লাস্ট শুধু একটা কথা জানি, আমি যদি কোনো মেয়েকে বিয়ে করি, যেই হোক সে যেন একটুখানি চেনা হয় আমার। তার সঙ্গে প্রেম করলাম, বয়ে গেল, প্রেম না করলাম, বয়েও গেল, কিন্তু যেন চিনি। এখন কিরকম কাউকে পাচ্ছ? না, আমার কেসটা হয়েছে মাঝখানে একটা গাড়িতে উঠতে যাবো বলে আর কি, হাত দিকে যেই লোককে উঠতে যাবো, ও মা, উঠতে গিয়ে দিলেন যে সেখানে যে হাতলে হ্যান্ডেল ধরে একজন ঝুলছে। আমায় বললো যে তুই এখন বললি কেন, একটু আগে বলতে পারতিস না। ইন্ডাস্ট্রির না, সাংবাদিক।
ট্রেনটা ফসকে গেছে। এখনো পর্যন্ত যদি আমি বললাম যে যদি আমি বিয়ে করি, খুব দেরি নয়, যদি আর এই বছর ম্যাক্সিমাম সামনের বছরের মধ্যে আমি যদি না করি, ইয়ে বেচারা কুমারাই রয়ে জায়গা। ঐন্দ্রিলা চক্রবর্তী, এভরিবডি নোজ একটা সিরিয়াস অ্যাফেয়ারের সম্পর্ক ছিল, একদিন দুদিন নয়, 3 বছর ধরে একটা সম্পর্ক। যতদিন আমার সঙ্গে সম্পর্ক কাটিয়েছে তার মধ্যে প্রায় 2.5 বছরও বিবাহিত অবস্থায় ছিল, যেটা আমাকে জানায়নি। তারপর কিছু মানে আমি আর যোগাযোগ রাখা বন্ধ করি, কারণ আমার মনে হচ্ছে যে একটা মানুষের কোনো একটা জায়গায় সম্পর্ক থাকতেই পারে বিয়ের মতো, কিন্তু সেটা তো ডিক্লেয়ার করা উচিত। যখন আর যোগাযোগ নেই 1-1.5 বছর পর, 2003-এ আমাদের মধ্যে অ্যাফেয়ার ভেঙে যায়। 2005-এ সে হঠাৎ করে আমার নামে চিটিং, তারপর রেপ, এই সমস্ত অ্যালিগেশন দেয়। অ্যালিগেশনটা দিয়ে, লিগ্যাল অ্যালিগেশন দিয়ে কাউকে, যেহেতু নন বেলেবল সেকশন, তাকে জেল খাটিয়ে ব্ল্যাকমেল করে যে আমি কেসটা তুলে নেবো, তুমি যদি এত টাকা দাও, বা আমাকে যদি বিয়ে করে নাও, বা যদি আমাকে একটা ফ্ল্যাট দিয়ে দাও, তাহলে আমি কেসটা তুলে নেবো। কারণ এই কেসটা করা মানে তো লোকের সমাজে যে ছি 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 পড়ে যাবে। তো এই যে তুমি বলেছি যে সেই সময় এরকম ফেস করতে হয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে, মানে যারা তোমার চেনা তারা তোমাকে এড়িয়ে যাচ্ছে? না, আমার যেটা হয়ে গেছিল সেটা ছিল হোল ইন্ডাস্ট্রি আমার পাশে দাঁড়ায়। এবং তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই বিষয়টাকে কিন্তু নিন্দাও করেন। মানে যেভাবে পুলিশ বায়াসনেস নিয়ে মিথ্যে কাজটা করছে কোন একটি কারণে, মানে সেই চ্যাপ্টার খুললে আগের সরকারের অনেক কিছু বেরিয়ে পড়বে। আই ডোন্ট ওয়ান্ট টু ওপেন দ্যাট। কি বিতর্ক কি আরেক নাম রুদ্রনীল ঘোষ? না, মুখের ওপরে খারাপকে খারাপ, ভালোকে ভালো আমি বলে ফেলি। আমার মুখে আন্ডারওয়্যার লাগানো নেই, সেটাই সমস্যা। না সেটা তো আমার সমস্যা না। পরমব্রত চট্টোপাধ্যায় লজিক্যাল লাগে, কিন্তু একটু বেশি স্বার্থপর মানুষ। আমার খুব ভালো বন্ধু, সেলফিশ। অনেক সময় আমরা এটাও শোনা যায় যে কোনো বিশেষ বান্ধবী বা তাকে নিয়েও সমস্যা বা কিছু। না না, আমাদের ছোটবেলা থেকে প্রায় একই মেয়েকে ভালো লেগেছে 2-3 বার হয়েছে, সেটা হতেই পারে। কাঞ্চন মল্লিক, আমি ঈর্ষা করি কাঞ্চন মল্লিকের, ভালো মানুষইকে ঈর্ষা করি। অভিনেতা দেব না স্টার দেব? স্টার এইটুকুটাকে বলে, সেটার সঙ্গে যোগ্যতার কোনো সম্পর্ক নেই স্টারডামের সঙ্গে। কিন্তু দেব সেই মানুষটা যাকে আমি স্টার সুপারস্টার হওয়ার পরেও অভিনেতা হওয়ার জন্য নির্দ্বিধায় যে কোনো মানুষের কাছে এসে সেটা শিখতে চাইবার জন্য হ্যাংলামি করতে আমি কোনো স্টারকে দেখিনি। যে অভিনেতা হওয়ার জন্য যে পরিশ্রমটা একটা মানুষ 5 বছর ধরে করে, সে কিন্তু এই লাস্ট 2-1 বছরে সেটা করছে, এবং তার রেজাল্ট আমি বলবো, আমরা একসঙ্গে ছবি করেছি, ধূমকেতু রিলিজ করে যাবে, এবার বুঝতে পারা যাবে যে কী পরিশ্রমটা করেছে। আর স্টোরি রাইটার রুদ্রনীল খুব ইন্টারেস্টিং স্টোরি বা কন্টেন্ট তৈরি করে। কারণ গায়ের রং যখন কালো ছিল আর হাইট 5.5 ফুটের জন্য টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সময় ছিল যখন অ্যাক্টিংয়ের চান্স দেওয়া হতো না, তখন রুদ্রনীল ঘোষ লিখেই ভাত খেত 3-4 বছর, এবং সেই ভাত অন্যদের পেটেও যেত। আর যদিও নাম যেত অন্যান্য বিখ্যাত লোকজনের। তুমি তো গোয়েন্দা হয়েছিলে, এবার তোমাকে গোয়েন্দা বানাচ্ছি, সৃজিত মুখার্জি। তো ইউনিভার্সাল প্রেমিক কি করে হলো? রাজ চক্রবর্তী। ও কার সঙ্গে প্রেম করতে চায় না? শুভশ্রী। প্রেম বাদ দিয়ে বিয়ে করছে কবে? মিমি। রাজকে কেন বিয়ে করবি না সে বিষয়ে ওর সঙ্গে একটা মিটিং করতে হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কি করে এতটা সাফল্যের পরেও এই পরিমাণ হাম্বল, বিনয়ী থাকা যায়, তার রহস্য উন্মোচন করব। টলিউডের ক্যাম্প। কোনো ক্যাম্পই নেই আমাদের এখানে। ভাতের গন্ধ বেশি হচ্ছে, সব সেখানে জড়ো হচ্ছে, আবার অন্য জায়গায় ভাত বাড়িয়ে চলে। এখানে কোনো ক্যাম্প আছে নাকি? কোনো ক্যাম্প নেই আমাদের এখানে। রুদ্রনীলের শত্রু?
যে ঘাপলা করেছে তার নামে সত্যি কথা বলে দিয়েছি, সে আমার শত্রু হয়ে যেতে পারে। দেখেছো, বলে দিল ফালতু, কি অদ্ভুত ছেলে বলুন তো। আর রুদ্রনীল ঘোষ যদি অনুসন্ধান করতে যায় যে এই চেহারার পরও রুদ্রনীল ঘোষের এত মানে মহিলা ফ্যান ফলোয়িং কীভাবে? প্রথমত যে তারা জেনুইনলি আমার কাজটা পছন্দ করেন, এরম ভাববার কোনো কারণ নেই। স্টারডাম বা দেখতে দিয়ে কোনো কিছু জায়গা হয় না। প্রথমত যে কিছু লোক জামাই হতে গেলে সুন্দর দেখতে হতে হয়, প্রেমে পড়বার জন্য, সংসার করবার জন্য সুন্দর ফুন্দর দিয়ে হয় নাকি? ধ্যাৎ, বোকারা বলে এসব। আবির চ্যাটার্জি। আবির পয়সা বাঁচায় কি করে? আরেকটা প্রশ্ন কিন্তু সবার মনে আছে, আবিরের ফ্যান ফলোয়িং মানে মহিলা ফ্যান ফলোয়িং সাংঘাতিক, সেটাকেও কীভাবে সামলায় এবং কোনো রিউমার নেই, কিছু নেই? তোমার মনে হয় না কখনো? আমার মনে হয় বাড়ি থেকে ও নন্দিনীর সামনে বসে পড়া দেয়, ধরতে পারছি না। 8 থেকে 80 আবিরকে ভালোবাসে। পরমের দোকান থেকে সব খদ্দের টেনে নিয়েছে আবির। পরম ছেড়ে দেওয়ার ছেড়ে নয়, ও একটা হামাগুড়ি দিয়ে ফিরে আবার আসছে, ঠিক আছে। পরম বোধ হয় ওই সমস্ত অক্সফোর্ডগুলোকে ধরবে আর কি। লাস্ট দুটো জিনিস বলতে হবে, এক হচ্ছে যেটা আমি বলছিলাম ওয়ান লাইনার এবং অনুসন্ধান। রুদ্রনীল ঘোষ প্রচণ্ড সাধারণ একটা লোক, দোষ গুণ দুটো মিলিয়ে। রুদ্রনীল ঘোষ কাজ করে বেঁচে থাকতে চায়, কারুর কাজের দাবিদারি করে নয়। অনুসন্ধান। অনুসন্ধান রুদ্রনীল ঘোষ সম্বন্ধে করতে হবে যে বেটার ছেলে বিয়েটা কবে করছে।